তাহলে তোমাদের FEV1 পালস অক্সিমেট্রি অল্প একটু কথা জানতে হবে। এখন আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে, রেসপিরেটরি সেন্টার। তো রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে, বা শ্বাস প্রশ্বাসের কেন্দ্র। রেসপিরেটরি সেন্টার বা শ্বাস প্রশ্বাসের কেন্দ্র হচ্ছে আমাদের বা বোর্ড বইভুক্ত যে কয়েকটা বোর্ড বই রয়েছে, মোটামুটি অধিকাংশ বইয়ে যেভাবে লেখা আছে আমি তোমাদেরকে সেভাবে বলবো। তাহলে রেসপিরেটরি রেট বা রেসপিরেটরি সেন্টার হচ্ছে চারটার নাম বলা আছে। একটা হচ্ছে ইন্সপাইরেটরি, একটা হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন। আমি এটা লিখেই দিই, ডরসাল গ্রুপ অফ নিউরন, ঠিক আছে। তাহলে ইন্সপাইরেটরি সেন্টার যেটা, সেটাকে বলা হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এক্সপাইরেটরি। তাহলে এটা ছিল ইন্সপাইরেটরি সেন্টার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপাইরেটরি সেন্টার, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নিউমোট্যাক্সিস। নিউমোট্যাক্সিক সেন্টার। 4 নম্বর হচ্ছে অ্যাপনিওস্টিক। অ্যাপনিওস্টিক সেন্টার। আচ্ছা, লেখা একটু বুঝতে অসুবিধা হলে আমি বলছি মুখে, আরেকবার একটু শোনো। সেটা হচ্ছে ইন্সপিরেটরি সেন্টার বা ডরসাল গ্রুপ অফ নিউরন, অর্থাৎ ইন্সপিরেটরি সেন্টার যেটা, সেটা ডরসাল গ্রুপ অফ নিউরন দ্বারা তৈরি। এক্সপিরেটরি সেন্টার বা এটাকে বলা হয়, ডাকা হয় হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন। আচ্ছা, এরপরে হচ্ছে নিউমোট্যাক্সিস সেন্টার, আর একটা হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার। এখন এই যে সেন্টারগুলা, রেসপিরেটরি সেন্ট্রালগুলা, এরা সবাই অবস্থিত হচ্ছে ব্রেইনে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। রেসপিরেটরি সেন্ট্রালগুলা সবাই অবস্থিত হচ্ছে ব্রেইনে, বাট ব্রেইনের কোথায়? রেসপিরেটরি সেন্টারগুলা ব্রেইনের কোথায় মনে রাখতে হবে। ওপরের দুইটা, এই দুইটা হচ্ছে মেডুলাতে। আমি একটু সহজভাবে বলছি আর কি। এই দুইটা হচ্ছে মেডুলাতে, আর নিচের দুইটা হচ্ছে পন্সে। তাহলে রেসপিরেটরি সেন্টার, মেডুলা প্লাস পন্স দুটাই হবে। এখন যদি তোমাদের অপশানে দুটাই থাকে, যে রেসপিরেটরি সেন্টার, দেখা গেল পন্সের নামও দিছে, মেডুলার নামও দিছে, তাহলে তুমি কোনটা দিবা? তাহলে তুমি অবশ্যই দিবা হচ্ছে মেডুলার নাম, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা দিব কার নাম? মেডুলার নাম। কিন্তু এটাও আমাদের জেনে রাখতে হবে, কারণ যদি আলাদা আলাদাভাবে আসে যে আসলে ইন্সপিরেটরি সেন্টার কোথায়? মেডুলায়। এক্সপিরেটরি সেন্টার কোথায়? মেডুলায়। নিউমোট্যাক্সিস কোথায়? মেডুলায়। অ্যাপনিওস্টিক কোথায়? পন্সে। এই দুইটা হচ্ছে কোথায়? পন্সে। নিউমোট্যাক্সিস কোথায়? পন্সে। অ্যাপনিওস্টিক সেন্টার কোথায়? পন্সে। আরও ভালো করে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই যে অ্যাপনিওস্টিক যেটা, এটা হচ্ছে পন্সের নিম্নভাগে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার পার্টে, লোয়ার। আর এটা হচ্ছে আপার পার্টে। অ্যাপনিওস্টিক সেন্টারটা হচ্ছে উপরের দিকে। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার যেটা, সেটা হচ্ছে পন্সের আপার পার্টে, নিউমোট্যাক্সিস সেন্টার যেটা, সেটা হচ্ছে পন্সের আপার পার্টে। অ্যাপনিওস্টিক সেন্টার যেটা, সেটা পন্সের লোয়ার পার্টে। আই রিপিট, অ্যাপনিওস্টিক সেন্টার যেটা নিচে লিখেছে, যেটা এটা অ্যাপনিওস্টিক সেন্টার, এটাও পন্সে। নিউমোট্যাক্সিস এটাও পন্সে, বাট নিউমোট্যাক্সিসটা হচ্ছে আমাদের পন্সের আপার পার্টে, আর অ্যাপনিওস্টিকটা হচ্ছে পন্সের লোয়ার পার্টে। এটা লেস ইম্পর্টেন্ট কথা। এখানে যে ওপরে যে দুইটা, একটা ইন্সপাইরেটরি এবং এক্সপাইরেটরি, দুইটাই তো বললাম কোথায়? মেডুলাতে। তো মেডুলার এটা কোথায়? ডরসাল গ্রুপ, নামই বলে দিচ্ছে ডরসাল গ্রুপ, তার মানে ডরসাল পার্ট অফ মেডুলা, ঠিক আছে। ডরসাল সারফেস থেকে মেডুলার যে ডরসাল সারফেস, সেখানে থাকে কি? ডরসাল গ্রুপ অফ নিউরন। তাহলে এক্সপিরেটরি গ্রুপকে বলেছে কি? যে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন। তার মানে এটা থাকবে কোথায় তাহলে? ভেন্ট্রাল পার্টে, ঠিক আছে। তো ভেন্ট্রাল অথবা অ্যান্টেরো ল্যাটারালও বলা যেতে পারে।
কারণ ভেন্ট্রাল বলতে কিন্তু আমরা সম্মুখ বুঝি, আর ডরসাল বলতে পেছন ভাগ বা পৃষ্ঠভাগ। আমি আবারও বলছি, ভেন্ট্রাল বলতে কিন্তু অঙ্কীয় বা সম্মুখকে বোঝায়, আর ডরসাল বলতে পৃষ্ঠীয় বা পেছন দিক বোঝায়। তাহলে এখানে ইন্সপাইরেটরি যেটা সেটা ডরসাল বলছে, তার মানে কি ডরসালের জায়গায় এখানে কি থাকবে, যে পৃষ্ঠভাগ, মানে মেডুলার পৃষ্ঠভাগও বলা যেতে পারে বা পেছনে বলা যেতে পারে। আর এক্সপাইরেটরি যেটা সেটাকে বলছি ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন, তার মানে এটাকে কি বলতে পারি, মেডুলার সম্মুখে বলতে পারি, যেহেতু ভেন্ট্রাল কথাটা আছে। ঠিক আছে, তো সম্মুখে কিন্তু একটু পাশে, সম্মুখের পাশে, ঠিক আছে, সম্মুখের একটু পাশে, এটাকে ইংলিশে বলে অ্যান্টেরোল্যাটারাল। অ্যান্টেরোল্যাটারাল, অ্যান্টেরোল্যাটারাল। ঠিক আছে, তাহলে আমি অনেক ডিটেলসভাবেই তোমাদেরকে বলে দিলাম। যদি মনে না থাকে অ্যাটলিস্ট এইটুকু মনে রাখতে হবে, 4টা রেসপিরেটরি সেন্টার রয়েছে, ওপরের 2টা মেডুলা থেকে, নিচের 2টা পন্স থেকে, এতটুকু পারতেই হবে। আর আলাদা আলাদা নামগুলো, যে ইন্সপাইরেটরি সেন্টার যেটা সেটাকে বলা হচ্ছে ডরসাল গ্রুপ অফ নিউরন, এক্সপাইরেটরি যেটা সেটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন। ঠিক আছে, এগুলো আলাদা নাম পারতে হবে। তারপরে বললাম অ্যাপনিওস্টিক, আর একটা বলেছি নিউমোট্যাক্সিস। ঠিক আছে, এখন এখানে আরও একটা কথা আমি একটু বলে নিই। যদি বলে শ্বাস প্রশ্বাসের হারকে নিয়ন্ত্রণ করে, যদি বলে শ্বাস প্রশ্বাসের হারকে নিয়ন্ত্রণ করে, এটা তো বললাম শ্বাস প্রশ্বাসের কেন্দ্র নিয়ে আলোচনা হলো, এতক্ষণ যেটা আলোচনা হলো সেটা কি রেসপিরেটরি সেন্টার নিয়ে। কিন্তু যদি বলে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে রেসপিরেটরি কোন সেন্টার, তখন আমাদের অ্যান্সার দেওয়া উচিত, ঠিক আছে, অ্যান্সার দেওয়া উচিত সেটা হচ্ছে এই যে নিউমোট্যাক্সিস, মেনলি এটা দেওয়া উচিত। কিন্তু পরীক্ষায় আমাদের এত ডিপলি এভাবে হয়তো থাকবে না, আমাদের থাকবে যে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ। তাহলে তোমরা দেখো যে এটা কিন্তু পড়ে গেল, এই 3 নাম্বার 4 নাম্বার কিন্তু পড়ে গেল মস্তিষ্কের কার মধ্যে, পন্সের মধ্যে। তাহলে তোমরা অ্যান্সার কি দিবা, পন্স। তাহলে যদি বলে শ্বাস প্রশ্বাসের হার অর্থাৎ রেসপিরেটরি রেট এর সেন্টার কোথায়, তাহলে তখন কিন্তু মেডুলা দিবা না, তখন দিবা কি, পন্স। আমার মনে হয় ক্লিয়ার করতে পারছি। যদি বলি রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে, তাহলে আমার অবস্থান কোথায়, মেডুলাতেও হবে, পন্সেও হবে। যদি বলে শ্বাস প্রশ্বাসের কেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার, তাহলে মেডুলাও হবে, পন্সও হবে। কিন্তু 2টার মধ্যে একটা চুজ করতে বললে তখন মেডুলা। আচ্ছা, কিন্তু যদি বলে শ্বাস প্রশ্বাসের হারকে নিয়ন্ত্রণ করে, তখন অ্যান্সার হবে কি, পন্স। কারণ দেখো এই যে নিউমোট্যাক্সিস বলো, অ্যাপনিওস্টিক বলো, 2টা কার মধ্যে পড়ে গেছে, পন্সের মধ্যে পড়ে গেছে। এই তো এখন আমরা যেটা শিখব, আমাদের বইয়ে আছে, যেটা রিটেনেও লাগবে, আমাদের নৈবেত্তিকের জন্য মাস্ট লাগবে, সেটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, স্নায়বিক নিয়ন্ত্রণটা এখন আমরা পড়ব, যে শ্বাস প্রশ্বাসের যে স্নায়বিক নিয়ন্ত্রণটা হচ্ছে কি করে। তো আমাদের বইয়ে 2টার কথা বলা আছে, এক হচ্ছে শটান রিসেপ্টর মেকানিজম, আর একটা হচ্ছে রাসায়নিক সংবেদী বা কেমো রিসেপ্টর মেকানিজম। ঠিক আছে, রাসায়নিক সংবেদী বা কেমো রিসেপ্টর মেকানিজম। শটানটাকে ইংলিশে বলে স্ট্রেচ, ঠিক আছে, স্ট্রেচ রিসেপ্টর মেকানিজম। কেমোটাকে বাংলায় বলে হচ্ছে কি, রাসায়নিক সংবেদী। তাহলে এই 2টা আমরা এখন পড়ব। তো শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শটান রিসেপ্টর মেকানিজমটা, শটানটা। ঠিক আছে, তো শটান রিসেপ্টর মেকানিজমটা কিভাবে আমরা মনে রাখার মতো করে পড়তে পারবো। তো তার আগে আমরা পড়ছি ফুসফুস। তাহলে ফুসফুস, এইখানে নার্ভ সাপ্লাইটা আমাদের আগে একটু জেনে রাখতে হবে, যে ফুসফুস এ অঞ্চলে নার্ভ সাপ্লাই মনে রাখতে হবে হচ্ছে ভেগাস নার্ভ, একটা হচ্ছে কি ভেগাস নার্ভ, আর একটা মনে রাখতে হবে যে ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে, একটা হচ্ছে ভেগাস নার্ভ আর একটা হচ্ছে কি ইন্টারকোস্টাল নার্ভ। এই 2টা কথা একটু মনে রাখবা। ঠিক আছে, যে আমাদের এই যে রিজিয়ন অর্থাৎ ফুসফুস, ঠিক আছে, বা প্লুরা, এইটা মিলে যদি আমরা বলি নার্ভ সাপ্লাই, তাহলে তোমাদের অ্যাটলিস্ট ভেগাস নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভ এই 2টা কথা মনে রাখতে পারলে চলবে ইনশাল্লাহ, যে ফুসফুসের নার্ভ সাপ্লাই ভেগাস নার্ভ আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। আচ্ছা, তাহলে 2টা নার্ভের নাম আমরা শিখলাম। শটান রিসেপ্টর মেকানিজম জিনিসটা কি, যে আমরা প্রশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেনটাকে ফুসফুসে নিচ্ছি, তখন ফুসফুসের অ্যালভিওলাস, ঠিক আছে, ব্রঙ্কিওল, এগুলো কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তো ফুসফুসের এই যে প্রসারণ, এই সেন্সটা ভেগাস নার্ভের মাধ্যমে, যেহেতু এখানে ভেগাস নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ আছে, তাই না, তাহলে এই নার্ভগুলোর মাধ্যমে যাচ্ছে কোথায়, ব্রেনে।
ব্রেনে যখন গেল আমরা দেখলাম যে ইন্সপিরেশন ঘটাচ্ছে কে, ইন্সপিরেটরি সেন্টার, যেটা মেডুলাতে অবস্থিত। সে তো এই যে ইন্সপিরেটরি সেন্টার সে কী করছে, ইন্সপিরেশন ঘটাচ্ছে। তো ইন্সপিরেশন ঘটা মানে কি, যে তুমি বাতাস নিতে আছো, এখন বাতাস পরিবেশ থেকে আমাদের শরীরে প্রবেশ করছে, এটাকে এখন প্রবেশ করতেই থাকবে করতেই থাকবে, একটা সময় তো অবশ্যই যাবে, যখন পর্যাপ্ত পরিমাণ বাতাস চলে আসবে তখন এই বাতাস যাতে আর না ঢুকে সেটাকে কি করতে হবে, ইনহিবিশন দিতে হবে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, ইনহিবিশন দিতে হবে। এবং এটার কাজ পড়বে তখন হচ্ছে এই যে পরবর্তী যে সেন্টার আছে, যেমন এক্সপিরেটরি সেন্টার আছে, ওদিকে অ্যাপনিওস্টিক সেন্টার আছে, অ্যাপনিওস্টিক সেন্টার, নিউমোট্যাক্সিস সেন্টার, এটা কি করে, সরাসরি কিন্তু ইনহিবিশন দেয়। তো আমাদের এত কিছু ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না, আমাদের যেটা মনে রাখতে হবে, অক্সিজেন যখন অ্যালভিওলাস, ব্রোঙ্কাস এগুলোতে প্রবেশ করলো তখন তাদের প্রাচীরে কি হলো, টান পড়লো, স্ট্রেচ হলো, এর ফলে এই সেন্সটা গেল কার কাছে, মস্তিষ্কের কাছে। মস্তিষ্কর কাছে বলতে কোথায় গেল, মেডুলাতে গেল। মেডুলাতে তখন কি হবে, প্রশ্বাস নেওয়াটা বন্ধ হবে, প্রশ্বাস নেওয়াটা বন্ধ হবে। তো প্রশ্বাস নেওয়া বন্ধ হওয়া মানে অটোমেটিক্যালি নিঃশ্বাস হয়ে যাওয়া, নিঃশ্বাস ত্যাগ হয়ে যাওয়া। কারণ আমরা জানি যে ফুসফুসকে প্রশ্বাস নেওয়ার সময় সেটাকে কি করা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে, সেটাকে এক্সপান্ড করা হয়েছে। কিন্তু যেহেতু সেটা একটা ইলাস্টিক বস্তু, সুতরাং সে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে যাবে। যখন সে আগের অবস্থায় ফিরে যাবে তখন তার ভেতরের যে কার্বন ডাইঅক্সাইড সেগুলো বেরিয়ে যাবে, অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। এটাকে আমরা বলছি হচ্ছে কি, শর্টার্ন রিসেপ্টর মেকানিজম। এটাকে একটু কয়েকবার শুনো, তোমাদের এমনিতেই পড়া হয়ে যাবে, এটা কঠিন কিছু না। তো এটাকে একটা নেতিবাচক প্রতিফলন কেন বলছে, এটাকে একটা নেগেটিভ ফিডব্যাক কেন বলা হচ্ছে? নেগেটিভ ফিডব্যাক হচ্ছে যে ধরো একটা জিনিস বাড়ছে সেটাকে তুমি কমাবা, বা একটা জিনিস কমছে সেটাকে তুমি বাড়াবা, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক কি, একটা জিনিস বেড়ে যাচ্ছে তুমি তাকে আরও বাড়াও, একটা জিনিস কমে যাচ্ছে তুমি তাকে আরও কমাও, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো এখানে নেগেটিভ ফিডব্যাক আমরা কেন বলছি, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু দেখো ইন্সপিরেশন হতে থাকছিল, সেটাকে কিন্তু আমরা এনকারেজ করি নাই, ওটাকে একসময় আমরা কি করেছি, বন্ধ করেছি। এই জন্য এটাকে কি বলছি আমরা, নেতিবাচক প্রতিফলন, এছাড়া কিছু না। 2 নম্বর যেটা আমরা আজকে পড়বো, যেটা আজকে আমাদের শেষ পড়া, সেটা হচ্ছে কেমোরিসেপ্টর মেকানিজম। কেমোরিসেপ্টর মেকানিজম, ঠিক আছে, বা রাসায়নিক সংবেদী। তো ফার্স্ট এখান থেকে যে জিনিসটা আমাদের শিখতে হবে যে কেমোরিসেপ্টরগুলো থাকে কোথায়। রিসেপ্টর থাকে হচ্ছে, এক হচ্ছে বাংলাতে লিখছি অ্যাওর্টিক বডি, আর একটা হচ্ছে ক্যারোটিড বডি, ঠিক আছে, বডি। আমরা যখন ব্যারো রিসেপ্টর পড়েছিলাম ভাই, তখন কিন্তু এখানে বডি ছিল না, ব্যারো রিসেপ্টরের সময় কিন্তু বডি ছিল না, এখানে দেখো বডি আছে, এটাই ডিফারেন্স, ওইটা পড়ানোর সময় বলেছিলাম। তো অ্যাওর্টিক বডি আর একটা হচ্ছে ক্যারোটিড বডি। তো এই যে অ্যাওর্টিক বডি আর একটা বললাম হচ্ছে কি ক্যারোটিড বডি, এই দুইটাকে আমরা কি বলছি, কেমোরিসেপ্টর। অর্থাৎ এইখানে যে রিসেপ্টরগুলো আছে, এই রিসেপ্টরগুলো, আচ্ছা এরা কোথায় আছে এটা একটা জানার বিষয়। অ্যাওর্টিক বডি যেটা, অ্যাওর্টিক বডি আছে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে, আর্চ অফ অ্যাওর্টাতে। ক্যারোটিড বডি আছে বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড, অর্থাৎ কমন ক্যারোটিড যেই জায়গাতে বিভক্ত হচ্ছে, ঠিক আছে, কমন ক্যারোটিড ধমনী, ঠিক আছে, যেখানে কি হবে, বিভক্ত হচ্ছে, কমন ক্যারোটিড ধমনী যেখানে বিভক্ত হচ্ছে। তাহলে অ্যাওর্টিক